স্বামী বিদেশ, এই কথাটা আমরা প্রায় মজা করে বলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই মজাটাই আসলে অনেক নারীর জীবনের কঠিনতম বাস্তবতা। আমাদের সমাজে পুরুষের শারীরিক চাহিদা নিয়ে খোলাখুলি কথা বলা হলেও একজন বিবাহিত নারী যে দিনের পর দিন একা ঘুমিয়ে নিজের ভেতরের শূন্যতার সাথে লড়াই করে, তার মানসিক আর শারীরিক চাহিদার কথা কি আমরা কখনো ভাবি? একাকিত্ব, অবহেলা আর একটা অদৃশ্য শূন্যতা, এই সবকিছুই তাকে ধীরে ধীরে ঠেলে দেয় এমন এক পথে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। পরকীয়া এটা কেবলই একটা সম্পর্ক না, এটা এমন একটা জাল যেখানে একবার জড়িয়ে গেলে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। আজকের গল্প সমাজের অন্ধকার দিকটা দেখাবে, যেটা নিয়ে আমরা কখনোই কথা বলি না। আর সবচেয়ে বড় কথা, এই গায়ে কাটা দেওয়ার মতো মুভিটা একটা সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই টান টান উত্তেজনার গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতে আমরা সায়নী নামের একজন গৃহিণীকে দেখি, যে তার অন্ধ শ্বশুর কুট্টিচা, ছেলে নান্নুপা আর পঙ্গু শাশুড়িকে নিয়ে দক্ষিণ ভারতের একটা গ্রামে থাকে। সায়নীর স্বামী চাকরির সুবাদে শহরে থাকে, আর এদিকে সায়নী গ্রামের এক কম বয়সী ছেলে কিরণের সাথে প্রেম করে। মুভির শুরুতেই সায়নী একটা স্যানিটারি ন্যাপকিনের ছবি তুলে কিরণকে পাঠায়, অর্থাৎ তার পিরিয়ড হয়েছে, তাই সে কিরণকে স্বর্গসুখ দিতে পারবে না। ছবিটা দেখেই কিরণের মুড অফ হয়ে যায়। কিরণ জিজ্ঞাসা করে, 4-5 দিনে ঠিক হয়ে যাবে না? সায়নী একটু দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলে, 4-5 দিনে যদি ঠিক না হয়? কিরণ বলে, তাহলে 4-5 দিন পর পাশের থানায় একটা ধর্ষণের মামলা উঠবে। কথাটা শুনে সায়নী একটু হাসে। তারপর তারা দুষ্টুমি ভরা প্রেমালাপ করে। কথার এক পর্যায়ে কিরণ সায়নীর ছেলের কথা জিজ্ঞাসা করলে সায়নী বলে সে বাইরে খেলা করছে। কিরণ বলে, ভালোই তো একটা ছেলে পেয়েছো, সব সময় বাইরে খেলা করে। সায়নী জানালার কাছে এসে বাইরে তাকিয়ে বলে, তো কি করবে, সারা দিন ঘরে থাকবে? আমি পারছি না, ও তো ছোট মানুষ, কি করে পারবে? সায়নীর এই কথাই আমরা বুঝি, সে তার শ্বশুর বাড়ির জীবন নিয়ে একদমই খুশি না। সে স্বাধীনতা চায়। তবে তার স্বামী তাকে তার অসুস্থ শাশুড়ির সেবা করতে গ্রামে রেখে গেছে, যা সায়নীর একদমই পছন্দ না। এদিকে আমরা জয় নামের একটা ছেলেকে দেখি। সে কুটিচার সাথে কথা বলছে এবং পাশেই নান্নুপা খেলা করছে। জয় এ বাড়িতে টাকার বিনিময়ে টুকটাক কাজ করে। হঠাৎ বাড়ির বাথরুমের পাইপ দিয়ে মলমূত্র মাখা ন্যাপকিন সহ ময়লা পানি এবং রক্ত মাখা প্যাড বের হতেই চারপাশে বাজে গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধ সহ্য করতে না পেরে নান্নুপা খেলা ছেড়ে উঠে দৌড় মারে। জয় বলে, অনেক গন্ধ বের হচ্ছে কুটিচা। কুট্টিচা বলে, তুমি একা পেরে উঠছো না, আরেকজনকে লাগবে। ফিল রান্নাঘরে শিফট হয়, আর আমরা সায়নীকে দেখি। সে এখনো কলেই কথা বলছে। সায়নী কিরণকে কলটা রাখতে বললে কিরণ তার কাছে গুড বাই কিস চায়। সায়নী আশেপাশে দেখে একটা গায়েবী চুম্মা দেয়। এই চুম্মার অনেক জোর ভাই, অনেকের তো জ্বর ঠান্ডাও সেরে যায়, কিন্তু আমাদের কপালে নেই, সেটা অন্য কথা। দেখছেন না, গলা ভেঙে বসে আছি, তবুও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এরপরেও আপনারা ভিডিওতে একটা লাইক করে যান না। তো যাই হোক, এরপর আমরা রিনাকে দেখি। রিনা এই বাড়িতে টুকটাক কাজ করে, তবে সায়নীর একার পক্ষে সবকিছু সামলানো কষ্ট হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে রিনা এখন সায়নীর শাশুড়িকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। আর ওইসব ময়লা মলমূত্র মাখা ন্যাপকিনগুলো সায়নীর শাশুড়িরই। রিনা সায়নীর শাশুড়িকে পরিষ্কার করিয়ে ট্যালকম পাউডার মাখিয়ে দেয়। তারপর মলমূত্র ভরা কাপড়গুলো বাইরে নিয়ে চলে আসে। রিনা বাইরে এসে ময়লা রেখে বলে, সায়নী, আমি এগুলো এখানেই রাখলাম। সায়নী ময়লাগুলো পুড়িয়ে দিতে বলে। রিনা বিরক্ত হয়ে বলে, একটা হোম নার্স রাখলেই তো পারো, আমি বাপু এসব পারবো না। কথাটা বলে সে ময়লাগুলো নিয়ে গিয়ে নাক মুখ আটকে কোনো রকমে পুড়িয়ে দেয়। কিছুক্ষণ পর অন্ধ কুট্টিচা তার বউয়ের ঘরে এসে টুল নিয়ে বিছানার পাশে বসে। তারপর তার বউকে ভালো করে দেখে বলে, তোমাকে তো ট্যালকম পাউডার মেখে খুব সুন্দর লাগছে, তবে আমি খাটে বসতে পারবো না। তুমি তো পানিতে শুয়ে আছো, আমি বসলে ফেটে যাবে, তখন আমরা দুজনেই পানিতে ভেসে যাব। সায়নীর শাশুড়ির গোটা শরীর প্যারালাইজড হয়ে গেছে, তাই তাকে সবসময় পানি ভরা একটা বিছানার উপর রাখা হয়। প্যারালাইজড বউ কুট্টিচার দিকে তাকালে কুট্টিচা বুঝে যায় সে কি বলছে। তাই কুট্টিচা বলে, তোমার ছেলে এই সপ্তাহে আসেনি, তবে মন খারাপ করো না,
পরের সপ্তাহে তোমাকে দেখতে আসবে। এ কথা বলে বুড়ো তার বউয়ের হাতটা ধরে একটা কিস করে। আসলে সত্যি বলতে একটা বয়সের পর ভালোবাসায় কোনো শারীরিক চাহিদা থাকে না। তখন ভালোবাসা মানে হলো সাথে থাকা, পাশে থাকা। আর আমার মতে এটাই আসল ভালোবাসা। এদিকে সায়নীর ফষ্টি নষ্টি প্রেম আলাপ চলতেই থাকে। সায়নী কিরণকে বলে, কল কাটো, গোসল করতে যাব। কথাটা শুনে কিরণের মনে তো আরো দুষ্টুমি জেগে ওঠে। কিরণ বলে, আমি তোমার গোসল করা দেখতে চাই, ভিডিও কল করো প্লিজ। সায়নী প্রথমে না না করলেও পরে সে রাজি হয়ে যায়। তারপর একটা টাওয়েল পরে বাথরুমে গিয়ে কিরণকে ভিডিও কল করে। কিরণ তো দেখেই ফিদা। সায়নীও কলে দুষ্টু দুষ্টু অঙ্গভঙ্গি করতে থাকে। কিরণ সায়নীকে ন্যাকামো করে তার টাওয়েল খুলতে বলে। সায়নী একটা শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনে একটা কিস করে ঠাস করে কলটা কেটে দেয়। রাত্রে কিরণ তার বন্ধু সামাদের সাথে মদ খাওয়ার সময় সামাদ তাকে সায়নী এবং কিরণের রিলেশন সম্পর্কে সতর্ক করে। সে বলে, যদি তোদের সম্পর্কর কথা কেউ জানতে পারে তাহলে কিন্তু তুই এই গ্রামে থাকতে পারবি না। এর জন্য যাই করিস সাবধানে করবি। কথাটা শুনে কিরণও কিছুটা টেনশনে পড়ে যায়। এদিকে রাত্রে প্রার্থনা শেষে রিনা জানিয়ে দেয় সে আর কাজ করবে না। করোনায় সব জায়গায় লকডাউন পড়ে যাচ্ছে। এখন নিজের গ্রামে ফিরে না গেলে সে এখানেই আটকা পড়ে যাবে। আসলে এটা করোনার ভেতরের একটা কাহিনী। সায়নী রিনাকে আটকানোর চেষ্টা করে। সায়নী রিনাকে বোঝায় সে চলে গেলে বুড়ির মলমূত্র সাফ করতে সায়নীর অনেক কষ্ট হবে। তবে রিনা রাজি হয় না। সে এই বাড়িতে আটকাতে চায় না। এই সব কথা কুট্টিচাও পাশের রুম থেকে শোনে। ছেলের বউয়ের এমন কথায় তার একটু মন খারাপও হয়, তবে সে কিছুই বলে না। সায়নী রিনাকে টাকা বুঝিয়ে দেওয়ার পর রিনা সায়নীর শাশুড়ির ওষুধের টাইমগুলো বুঝিয়ে দিতে গেলে সায়নী একটু রাগ দেখিয়ে বলে, তোমার আসার আগে আমিই সব করতাম, আমি সব জানি। রিনাও আর কথা বাড়ায় না, সে চলে যায়। পরের দিন সকালে সায়নী একটা মুরগি ধরে ঘরে আটকে জয়কে একটু জবাই করে দিতে বলে। কারণ আজ তাদের বাসায় কোনো বাজার নেই, তাই এই মুরগিটাই রান্না করবে সে। তবে জয় কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। আমরা বুঝি জয় সায়নীকে খুব একটা পছন্দ করে না। সায়নীও যে পছন্দ করে এমন কিছুও না। জয় যেতেই সেও একটু রাগ দেখিয়ে তাকে কয়েকটা কথা শোনায়। এরপর কুট্টিচা এবং সায়নী তার শাশুড়িকে পরিষ্কার করতে চলে যায়। রিনা না থাকায় তারা দুজনে মিলেই কাজটা করছে। কুট্টিচা পরম যত্নে কাজটা করলেও আমরা সায়নীকে দেখি সে নাক মুখ সিটকে কোনো রকমে ছুঁয়ে কাজটা করছে। পরিষ্কার করা শেষ হলে সায়নী ময়লা কাপড় নিয়ে চলে যায়। কাপড়গুলো বাথরুমে রেখে ডেটল ঢেলে দেয়। তারপর সে কুটিচার কাছে এসে বলে, কাপড়গুলো বাথরুমেই থাকুক, আমি গোসলের সময় ধুয়ে দেব। কথাটা বলে সে রান্নাঘরে রান্না করতে চলে যায়। এদিকে কুটিচা তার বউকে পরিষ্কার করে ট্যালকম পাউডার মাখিয়ে দেয়। তারপর পরম ভালোবাসায় তার মুখের কাছে নাক নিয়ে তার গায়ের গন্ধ নেয়। কুটিচার বউও তার দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়। কুটিচা পরম যত্নে তার চোখের পানিও মুছে দেয়। এরপর কুটিচা বাথরুমে চলে যায়। সায়নীর জন্য কাপড়গুলো ফেলে না রেখে নিজেই ধুয়ে ফেলে। কুটিচা তার বউকে অনেক ভালোবাসে। সে যদি পারত সব একাই করত। তবে তার কান এবং চোখে সমস্যা থাকায় সে একা করতে পারে না। এদিকে সায়নী রান্না শেষে খাবার বাটিতে বাড়ার সময় নিজের গায়ের গন্ধে তার গা গুলিয়ে ওঠে। সে কোনো রকমে নিজেকে সামলে নেয়, তবে তার খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়। সায়নী খাবার টেবিলে কুটিচাকে খাবার দিয়ে বলে সে এবং নান্নুপা পরে খাবে। এরপর সে নিজের রুমে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। কুটিচা বোঝে সায়নীর কেন মন খারাপ, তবে তারও কিছু করার নেই, তাই সে আর কিছু বলে না। সায়নী ঘরে গিয়ে আগে নিজের উপর কয়েকবার পারফিউম মেরে গন্ধটা সরানোর চেষ্টা করে। তারপর আলমারি থেকে একটা পাউরুটি বের করে মুখে দেয়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোন চেক করতে এসে বুঝতে পারে তার স্বামী রাজীব কল করেছে। সায়নী কল ধরে সবকিছুর অভিযোগ করলে তার স্বামী রাজীব তাকে বোঝায় রাজীব চাচ্ছিল না এই অসুস্থ অবস্থায় তার বাবা মাকে একা রাখতে। আর সায়নীও তার শ্বশুর শাশুড়ির পেছনে তার যৌবন নষ্ট করতে চায় না। আসলে সায়নী আগে শহরে চাকরি করত, তবে তার শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ায় তার স্বামী তাকে জোর করে চাকরি ছাড়িয়ে গ্রামে তার শাশুড়ির দেখাশোনার জন্য রেখে গেছে। আর সায়নীর এটাই রাগ, সে তার স্বামীর সাথে ভালোভাবে কথাও বলে না। রাজীবের সাথে কথা শেষে সায়নী কিরণকেও এই একই অভিযোগ করতে থাকে। এখানে কিরণও তাকে বোঝায়। পরের দিন ডাক্তার সায়নীর শাশুড়িকে চেক করতে আসে। ডাক্তার জানায় তার শাশুড়ি এমন অপরিষ্কার থাকলে সমস্যা আরো বাড়বে। সায়নী বেশ বিরক্ত নিয়েই বলে, যে শুয়ে রয়েছে তার তো সমস্যা না, আমাদের জন্য সমস্যা।
কথাটা কুটিচা রুমের বাইরে থেকে শুনে ফেলে। কথাটা শুনে তার বেশ মন খারাপ হয়। কিছুক্ষণ পর সায়নী তার ছেলে নান্নুপাকে 4-5 দিনের জন্য নানি বাড়ি রেখে আসতে চলে যায়। কথাটা কিরণকে কল করে জানালে সেও খুশি হয়, কারণ সায়নীর পিরিয়ডের 4-5 দিন হয়ে গেছে। আর তার ছেলেকেও যদি নানি বাড়ি রেখে আসে, তাহলে তারা সহজেই তাদের কাজ সারতে পারবে। কথা বলতে বলতে কিরণ বাড়ির বাইরে আসে। কল কেটে তার বন্ধুদের কাছে আসলে কিরণের বন্ধু সামাদ বলে, আরে আকাশের চাঁদ দেখি আজ বাইরে এসেছে, তোকে তো আজকাল দেখাই যায় না। কিজু নামের আরেক বন্ধু বলে, 24 ঘন্টা ঘরে করিসটা কি? তখন সেখানে পাশ দিয়ে সায়নীর গাড়ি যাওয়ার সময় কিরণকে দেখে দুবার হর্ন বাজায়। হর্ন শুনে কিরণের আরেক বন্ধু কাকা বলে, সায়নী হর্নটা কাকে দেখে বাজালো? কিরণ পরিস্থিতি সামলাতে বলে, আরে এটা চৌরাস্তার মোড় তো, তাই হয়তো হর্ন বাজালো। কাকা বলে, তবে যাই বলিস, মাল কিন্তু খাসা। গতবার জেভিয়ার ছুটিতে আসলো না, যতদিন ছিল রোজ তো সায়নীর ঘরে যেত। আমি জেভিয়ারকে পৌঁছে দিয়ে আসতাম। কিরণ এবং সায়নীর প্রেমের কথা এদের মাঝে একমাত্র সামাদি জানতো। তাই সে টপিক পাল্টাতে বলে, কি আজে বাজে বলছিস, বাদ দে। তবে কাকা ছাড়ার বান্দা না। সে বলে, আরে সত্যি, রোজ রাত 11টার দিকে যেত। ওই আম গাছটা বেয়ে 2 তলায় উঠত, তারপর ভেন্টিলেটর দিয়ে নেমে রুমে যেত। 2-3 ঘন্টায় কাজ সেরে আবার ফিরে আসতো। আমি তো আনতাম। এদিকে আমাদের কিরণ তো ভাবছিল সেই সায়নীর টুরু লাভ। তার তো কাকার মুখে এসব কথা শুনে একদমই ভালো লাগে না। বিষয়টা সামাদ বুঝতে পেরে কিরণকে নিয়ে সেখান থেকে চলে আসে। আসলে কাকা এবং কিজু সায়নী এবং কিরণের রিলেশন সম্পর্কে সবই জানে, তবে তারা প্রকাশ করে না। এই জন্যই কিরণকে খেপাতে তারা এইসব বলছে। কিরণও বিষয়টা বোঝে, তবুও তার মুড খারাপ হয়ে যায়। রাত্রে আমরা কিরণ এবং সামাদকে দেখি তারা একটা জায়গায় অপেক্ষা করছে। তবে সায়নীর কল্পে পর মুহূর্তেই তারা সায়নীর বাড়ির দিকে রওনা দেয়। সামাদ কিরণকে বাড়ির কিছুটা আগে নামিয়ে দেয়। কিরণ অন্ধকারে লুকিয়ে পেছনের গেট দিয়ে বাড়ির ভেতর ঢোকে। আসলে কিরণ আসবে বলেই সায়নী পেছনের গেটটা খোলা রেখেছিল। তারপর কিরণ সায়নীর রুমে যায়। সায়নীও তখন কিরণেরই অপেক্ষা করছিল। কিরণ ঘরে ঢুকেই সায়নীকে কাছে টেনে নিয়ে বলে, তোমায় আমি 4-5 দিন দেখিনি, জানো আমি কত কষ্টে ছিলাম? সায়নী ঢং করে বলে, কেন কষ্টে ছিলে? কিরণ বলে, জানো না কেন কষ্টে ছিলাম? এই বলে সে সায়নীকে আরো কাছে টেনে নেয়। এরপর সায়নীর খাটের ওপর ঝড় ওঠে। মজালুটা শেষে কিরণ সায়নীকে জড়িয়ে ধরে থাকে। তবে সায়নীর একটু মন খারাপ। কিরণ কারণ জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায়। কিরণ বলে, আমি তোমার মাঝে আগের সায়নীকে পাচ্ছি না। সায়নী তবুও এড়িয়ে যায়। কিরণ সায়নীকে শুইয়ে বলে, তাহলে আগের সায়নীর মতো হিংস্র হয়ে দেখাও। এই বলে তারা আরো এক রাউন্ড খেলে। কাজ শেষে সায়নীর মুড ভালো হয়ে যায়। সে ফুরফুরা মুডে বসে থাকে। আর কিরণ জানালার কাছে গিয়ে সিগারেট ধরায়। তবে জানালার কাছে যেতেই তার নাকে মলমূত্রের দুর্গন্ধ আসে। কিরণ সায়নীকে কথাটা বললে সায়নীর মুড আবারও খারাপ হয়ে যায়। সে বলে, আচ্ছা কিরণ, তুমি আমায় এই জাহান্নাম থেকে বাঁচাতে পারো? কথাটা শুনে কিরণের মুখ ছোট হয়ে যায়, কারণ সে তো সায়নীকে কোনো সামাজিক অধিকার দিতে পারবে না। এদিকে সায়নী বলে, আজ 4-5 বছর হলো আমি ঠিক করে খাওয়া তো দূর, এক গ্লাস পানিও খেতে পারিনি। এভাবে আর কতদিন? তুমি আমায় সাহায্য করবে? আমি আজই সমাধান করতে পারবো। সায়নীর কথা শুনে কিরণ চমকে ওঠে, কারণ সে বুঝে যায় সায়নী তার বুড়ি শাশুড়িকে মারার কথা বলছে। কিরণ সায়নীর পাশে বসে বলে, আমার ভয় করছে। সায়নী শান্ত চোখে বলে, ভয় কিসের? বুড়ি আজ 4-5 বছর একইভাবে পড়ে আছে। কাল সকালে যদি মারাও যায়, কেউ সন্দেহ করবে না। কিরণ বলে, সে পারবে না। সায়নী তার আরেকটু কাছে গিয়ে বলে, আচ্ছা বলো তো, আমার গায়ের গন্ধ আমার মতো নাকি ডেটলের মতো? কিরণ সায়নীর দিকে এক অদ্ভুত নজরে তাকায়। কিছুক্ষণ পর আমরা দেখি সায়নী ড্রেস পরে কিরণকে নিয়ে গুটি গুটি পায়ে তার শাশুড়ির রুমে যাচ্ছে। সায়নী আশেপাশে দেখে তার শাশুড়ির রুমে ঢোকে। কিরণও তার পিছু পিছু এসে দরজা লাগিয়ে দেয়। সায়নী চলে যায় বাথরুম থেকে একটা কাপড় ভিজিয়ে আনতে। কিরণ তাকিয়ে দেখে মুরব্বি তার দিকে মায়াবী নজর নিয়ে তাকিয়ে আছে। সে যেন বিপদের সংকেত আগে থেকে টের পেয়েছে। সায়নী বাথরুম থেকে কাপড় এনে তার শাশুড়ির গলায় পেঁচিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। তার শাশুড়ি তার দিকে মৃত্যুর আগ পর্যন্ত এক করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। তবে সায়নীর তাতে একটুও মায়া হয় না। কিরণও বারবার সায়নীর দিকে তাকিয়ে তার নিষ্ঠুরতা দেখছিল।
সেও যেন সায়নীর এই রূপ দেখে অবাক হচ্ছিল। সায়নী তার শাশুড়িকে মেরে রুম থেকে বেরিয়ে আসে, তবে দরজা থেকেই কিরণকে রুমে যেতে বলে সে সোজা বাথরুমে চলে আসে। তারপর সে কান্নায় ভেঙে পড়ে। তার মনের কোনো এক কোণে অপরাধ বোধ কাজ করছে, তবে তার সাথে ছিল তার আশপাশের পরিবেশ নিয়ে এক রাশ বিরক্তি। এদিকে কিরণের অবস্থা নাজেহাল। সে ভয়ে বোতল ধরে পানি খাওয়া শুরু করে। সায়নী চোখ মুখে পানি দিয়ে এসে কিরণকে সামলানোর চেষ্টা করে। সে বলে, টেনশন করো না, এই লকডাউনের সময় কেউ দেখতেও আসবে না। তার ছেলে এসে দেখলেই কাহিনী শেষ, কারো সন্দেহ হবে না। হঠাৎ কিরণ বলে ওঠে, বুড়ি মরেছিল তো? তাদের দুজনেরই হঠাৎ টেনশন হতে শুরু করে, কারণ মারা না গেলে আরেক ঝামেলা। তাই তারা চেক করতে আবার রুমে আসে। চেক করলে বুঝতে পারে সত্যিই মারা গেছে। তাদের তো জানে পানি আসে, তবে হঠাৎ মনে পড়ে তারা যে তোয়ালে দিয়ে সায়নীর শাশুড়িকে মেরেছিল সেটা তো তারা সরাতেই ভুলে গেছিল। তারা চারিদিকে খুঁজেও সেই তোয়ালেটা পায় না। দুজনেই উন্মাদের মতো তোয়ালে খুঁজতে থাকে। সায়নী চেক করতে তার শ্বশুর কুট্টিচার রুমে যায়, তবে সেখানে কুট্টিচা গভীর ঘুমে ছিল। তাই সে ধীরে ধীরে আবার তার শাশুড়ির রুমে চলে আসে। এবার সে মেঝেতে তোয়ালেটা খুঁজে পায়। নিশ্চিত হয়ে রুমে এসে কথাটা কিরণকে জানালে সেও নিশ্চিন্ত হয়। সায়নী খাটে নিজেকে এলিয়ে দিয়ে বলে, এতদিন পর মনে হচ্ছে শান্তি পেলাম। এতদিন যেন জাহান্নামে ছিলাম। তবে কিরণের মুখ দেখে বোঝা যায় সে এখনো কনফিউজড। তার মনে এখনো ভয় দানা বেঁধে আছে। সায়নী বিষয়টা বুঝতে পেরে কিরণের কাছে গিয়ে বলে, তুমি তোমার পুরানো সায়নীকে ফেরত পেতে চাও না? এটা বলে সে কিরণের উপর উঠে বসে। তবে কিরণের মুড তখনও খারাপ ছিল, তাই সায়নী কাজ শুরু করে। তারা আবার ইন্টিমেট হয়। কাজ শেষে সায়নী কিরণকে পেছনের দরজা দিয়ে বের করতে গেলে খেয়াল করে পেছনের দরজায় তালা দেওয়া, কিন্তু সে বিষয়টা অতটাও পাত্তা দেয় না। সায়নী কিরণকে সামনের গেট দিয়ে বের করতে গেলে দেখতে পায় সামনের গেটও বন্ধ। তার এবার বিষয়টা সন্দেহজনক মনে হয়। তারা আরেকটা দরজায় গেলে দেখে সেখানেও তালা দেওয়া। সায়নী এবং কিরণ বুঝে যায় কেউ তাদের সাথে এটা করছে। কিরণ সায়নীকে রাজীব এসেছে কিনা জিজ্ঞাসা করে। সায়নী জানায় না। সায়নী বিদ্যুৎ বক্স চেক করতে গেলে বুঝতে পারে কেউ ফিউজ সরিয়ে ফেলেছে। কিরণ এসব দেখে প্যানিক করতে থাকে। সায়নী তাকে শান্ত করার চেষ্টা করে। কিরণ বলে, কুট্টিচা করেনি তো? সায়নী জানায় কুট্টিচার দৃষ্টি এবং শ্রবণ শক্তি খুব কম, সে এটা করতে পারে না। কিরণ ফ্রাস্ট্রেটেড হয়ে জিজ্ঞাসা করে, তাহলে কে? সায়নী বলে, তোমার বন্ধু করেনি তো আমাদের ভিডিও বানাতে? কিরণ বলে, সে ভেতর থেকে তালা কেন দেবে? তারা কিছু দূর এগিয়ে গেলে উপর থেকে কারো শব্দ পায়। সায়নী সিঁড়ি বেয়ে উপরে যায়। হঠাৎ সিঁড়ির দরজা তার মাথায় পড়ে এবং সে মাথা ফেটে নিচে পড়ে যায়। সায়নীকে নিচে পড়তে দেখে কিরণ এগিয়ে আসতে গেলে সেও কিছুতে বেঁধে পড়ে যায়। এতে তারা দুজনই আহত হয়ে যায়। আমরা দেখি এসব আর কেউ না, বরং কুট্টিচা করছিল। কি অবাক হলেন তো? আসলে কিরণ এবং সায়নী যখন শাশুড়িকে মারছিল তখন কুট্টিচার একটা দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। তার মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। তাই সে বউকে চেক করতে তার রুমে যায়। যেহেতু তার চোখের দৃষ্টিশক্তি কম ছিল, তাই সে সায়নী এবং কিরণকে দেখতে পায় না। কুট্টিচা রুমে এসে তার বউকে সোনা বলে ডাকলে তার কোনো নড়াচড়া পায় না। তখন সে তার মুখে হাত দিলে তার চোখে পানি দেখতে পায়। সে ভালোভাবে খেয়াল করলে তার বউয়ের গলায় সেই তোয়ালেও দেখতে পায়। আরো ভালোভাবে চেক করলে সে বুঝে যায় তার প্রিয় বউ মারা গেছে। কুট্টিচা তার বউয়ের মৃত্যুতে অনেক কষ্ট পায়। সে কান্নায় ভেঙে পড়ে। তো কুট্টিচা কান্না থামালে তার হঠাৎ মনে পড়ে সায়নীর কথা। যেহেতু এই বাড়িতে তারা তিনজন এবং সে তার বউকে মারেনি, তাহলে তো একমাত্র সায়নীই থাকে। কুট্টিচা সায়নীর রুমের সামনে গেলে সে কিরণ এবং সায়নীর সব কথা শুনে ফেলে। কুট্টিচা বুঝে যায় তার বউকে এরাই মেরেছে। সায়নীরা তার শাশুড়ির মৃত্যু নিশ্চিত হতে শাশুড়ির রুমে গেলে কুট্টিচা সায়নীর রুমে আসে। রুমের অবস্থা দেখে তার বুঝতে বাকি থাকে না এখানে একটু আগে কি হয়েছে। সে এখানে বড়বেলার বেলুনও খুঁজে পায়। কুট্টিচা বুঝে যায় সায়নীর সাথে থাকা ছেলেটা তার পরকীয়ার প্রেমিক। সে সায়নীদের ফেরার শব্দ শুনে নিজের রুমে ফেরত গিয়ে ঘুমের অভিনয় করে। সেজন্যই সায়নী চেক করলে তার শ্বশুরকে ঘুমন্ত পেয়েছিল। আসলে সে জেগেই ছিল। সায়নী যেতেই সে উঠে বসে। তারপর তার ছেলেকে ফোন করে বলে, বাবা, তুই কি ঘুমাচ্ছিস? রাজীব বলে, এই মাঝরাতে আর কি করব বাবা, কোনো সমস্যা?
মা ঠিক আছে তো? কুট্টিচা বলে, তোর মা শান্তিতে ঘুমাচ্ছে। এটা বলেই কুট্টিচা কেঁদে দেয়। তারপর নিজেকে সামলে রাজীবকে সকালে বাড়ি আসতে বলে। রাজীবও জানায় সে আসবে। আসলে কুট্টিচা সায়নীদের শাস্তি দেওয়ার প্ল্যান আগেই করে ফেলেছিল, তবে সে জানতো না এতে সে বাঁচবে কিনা। তাই যেন বউয়ের শেষকৃত্যের কাজে কোনো দেরি না হয়, তাই সে আগেই তার ছেলেকে ডেকে রাখছিল। কল কেটে কুট্টিচা কাপড় পাল্টে তার সকল সরঞ্জাম বের করে, যা দিয়ে সে সায়নীদের জখম করেছে। সিন আবার প্রেজেন্টে শিফট হয়। আমরা দেখি সায়নী কিরণকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে দেয়, যাতে কিরণের ব্যথা কমে যায়। কিছুক্ষণ পর ব্যথা কমলে তারা আবার পুরো বাড়ি চেক করে। এবার তারা কুট্টিচার রুমে তাকে আর পায় না। সায়নী বুঝে যায় এসব কুট্টিচাই করছে। সায়নী তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ফিউজ খুঁজতে থাকে, তবে পায় না। সায়নী বলে ফিউজটা পেতেই হবে, ও আমাদের মতো না, ও এই বাড়ির প্রতিটা কোণা চেনে। কিরণ কে জিজ্ঞাসা করলে সায়নী জানায় কুট্টিচা তাদের সম্পর্কে জেনে গেছে। কথাটা শুনে কিরণও টেনশনে পড়ে যায়। কিরণ সায়নীর কাছে পালানোর উপায় জানতে চাইলে সায়নী বলে এখান থেকে না হয় আজ পালাবে, তবে কুট্টিচা সব জেনে গেছে, পালিয়ে বাঁচতে পারবে না। এখন একটাই উপায়, তাকেও মেরে ফেলতে হবে। তবে সায়নীর এই প্ল্যানে কিরণ রাজি হয় না। সে বলে একই রাতে দুজন মারা গেলে সবাই সন্দেহ করবে। সায়নী বলে আরে এমন ভাবে ভাবো যে কুট্টিচা নিজের বউয়ের কষ্ট দেখতে না পেরে প্রথমে তাকে মেরেছে, তারপর তাকে সঙ্গ দিতে নিজেও মারা গেছে। তাহলে তো সকলেই বিশ্বাস করবে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে তার গায়ে যেন কোনো আঁচড় না লাগে। কিরণ তো সায়নীর শয়তানি বুদ্ধি শুনে অবাক। তবে আমরা দেখি সায়নীর সব প্ল্যানই কুট্টিচা শুনে ফেলেছে। সে পাশের রুমেই ছিল। কুট্টিচা সায়নীর কথায় খুব কষ্ট পায়। এদিকে সায়নী কিরণকে একটা টর্চ লাইট দেয়। কিরণ তখনও এই কাজটা করতে চাচ্ছিল না। এক মেয়ে দুটো খুনের খুনি বানিয়ে ফেলেছে, তবুও তার চোখে কোনো অনুশোচনা নেই। সায়নী কিরণকে বুঝিয়ে ঘরে আসলে একটা গ্লাস ল্যাম্প পায়। ল্যাম্পটা নিয়ে কুট্টিচাকে খুঁজতে থাকে, তবে হঠাৎ ল্যাম্পটা বাস্ট হয়ে যায়। এতে সায়নীর হাত পুড়ে যায়। আমরা বুঝি যে হাত দিয়ে সে খুন করেছে কুট্টিচা সেই হাত পুড়িয়ে দিয়েছে। এদিকে আমরা দেখি কুট্টিচা তার বউয়ের পাশে বসে পাথর হয়ে আছে। সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি কুট্টিচা তার বউয়ের রুমে একটা কলিং বেল সেট করেছিল, যেটা তার রুমের সাথে কানেক্টেড ছিল। এবার আমরা বুঝি মৃত্যুর আগে সায়নীর শাশুড়ি কেন বারবার এই সুইচটা চাপার চেষ্টা করছিল। অন্যদিকে সায়নীরা হাতে মলম লাগিয়ে তার শাশুড়ির রুমে আসলে তার শাশুড়ির কাপড় বদলানো দেখতে পায়। হঠাৎ স্টোর রুম থেকে শব্দ শুনে তারা সেখানে গেলে কুট্টিচা তার নিজের শ্রবণ শক্তি কাজে লাগিয়ে তাদের দিকে নারকেল ছুঁড়তে থাকে। এতে সায়নী একটু আহত হয়ে গেলে কিরণ কুট্টিচাকে ধরে ফেলে, তবে কুট্টিচা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে তার পেছনে নারকেল ছোড়ার যন্ত্র ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর কিরণ কোন রকম নিজেকে ছাড়িয়ে সায়নীর কাছে এসে তাকে ওঠায়। তারপর কিরণ সায়নীকে বলে কুট্টিচাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। এদিকে আমরা কুট্টিচাকে দেখি তার নখে আঘাত লাগলে সে নখটাই উপড়ে ফেলে। সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি সেদিন সায়নী মুরগি জবাই করতে কাউকে না পাওয়ায় কুট্টিচা একাই মুরগির গলা কেটে আলাদা করে ফেলে। সায়নীরা তো বুঝতেও পারে না কি বিপজ্জনক খেলায় তারা মেতেছে। এদিকে কিরণ কুট্টিচাকে খুঁজতে ভেতরে আসে। কুট্টিচা সুযোগ পেয়ে কিরণের মাথায় রেঞ্জ দিয়ে আঘাত করতে গেলে সায়নী পিছন থেকে এসে কুট্টিচার মাথায় আঘাত করে কুট্টিচাকে অজ্ঞান করে দেয়। তারপর কুট্টিচার পা ধরে টেনে তার শাশুড়ির রুমে আনে এবং কিরণকে কেরোসিন আনতে বলে। আসলে সে কুট্টিচাদের পুড়িয়ে মারতে চাচ্ছিল, তবে কুট্টিচার জ্ঞান ফিরে আসায় সে সায়নীর মাথায় দরজা দিয়ে আঘাত করে তাকে ফেলে দেয়। এদিকে কিরণও কেরোসিন খুঁজে পেয়ে সায়নীর কাছে আসে, তবে সেখানে কুট্টিচাকে পায় না। তখন সায়নী আরেক বুদ্ধি আটে। সে কুট্টিচার ইমোশন কন্ট্রোল করে চিৎকার করে বলে তুমি একটা লাশের জন্য আমাদের সাথে এমন করলে তো? তুমি তাকে ট্যালকম পাউডার দিয়ে সাজিয়েছো, আমি তাকে পুড়িয়ে দেব। এটা বলে সে কিরণকে কেরোসিন ঢালতে বলে। কিরণও ঢালে, কিন্তু কুট্টিচা সত্যিই তার বউয়ের লাশ বাঁচাতে বেরিয়ে আসে। সায়নী কুট্টিচার কাছে গিয়ে তাকে পশুর মতো মারতে থাকে, তবে কুট্টিচা তার মৃত স্ত্রীর লাশকে বাঁচাতে কিছুই বলে না। এরপর কিরণ এবং সায়নী মিলে কুট্টিচাকে খুব মারে। তারা কুট্টিচার পেছনে একটা ছুরি পায়। সায়নী সেটা কিরণকে মারতে বললে কিরণ কুট্টিচাকে ছুরি মারে, তবে হঠাৎ কুট্টিচা নিজের বল ফেরত পায় এবং সে কিরণকে ধাক্কা দেয়।
এরপর সায়নীর চোখে আঙ্গুল ঢুকিয়ে সেখান থেকে পালায়। পাশের রুমে এসে কুটিচা পুলিশকে কল করে, তবে সায়নী কোনো রকম রান্নাঘরে গিয়ে একটা ছুরি আনে। তারপর কুট্টিচাকে খুঁজতে তার রুমে গেলে সেখানে ফোনটা পড়ে থাকতে দেখে। ফোনে পুলিশের কল আসায় সে বুঝতে পারে কুট্টিচা পুলিশকে কল করেছে। সায়নী কথাটা কিরণকে জানায় এবং বলে বুড়ো পুলিশকে কল করেছে, পুলিশ 1 ঘন্টার মাঝেই চলে আসবে, আমাদের এর মাঝেই কিছু একটা করতে হবে, আমাদের এই অবস্থায় আমরা পারবো না, তোমার বন্ধু সামাদকে ডাকো। কিরণ ও সায়নীর কথা মতো সামাদকে বলে, ভাই আমি ভেতরে আটকা পড়ে গেছি, আমাকে সাহায্য করতে আয়। সামাদও একবারও না ভেবে চলে আসে, তবে বাড়ির সব দরজা বন্ধ থাকায় সে বুঝতে পারে না কোন দিক দিয়ে আসবে। সামাদ কিরণকে কল করে জানাতে চাইলে সায়নী পাশ থেকে আম গাছ বেয়ে উঠে ভেন্টিলেটরের ভেতর দিয়ে আসতে বলে। কিরণ বুঝে যায় তার বন্ধু কাকা যা বলেছিল সব সত্যি। সায়নীর আসলেই চরিত্র ভালো না। কিরণ সায়নীকে গালি দিতে থাকলে সায়নী বলে, এখন এসব না ভেবে পালানোর কথা ভাবো। কিরণও আর কথা বাড়ায় না। কিছুক্ষণ পর সামাদ বাড়ির ভেতর চলে এসে কিরণদের অবস্থা দেখে তো অবাক। কিরণ সামাদকে জানায় কুট্টিচা তাদের মারার চেষ্টা করছে। সামাদ সায়নীর হাতে থাকা দাটা নিয়ে কুট্টিচাকে মারতে গেলে সে কুট্টিচার ফেলে রাখা ফাঁদে পড়ে যায়। সামাদ হামলা করতে গেলে কুট্টিচা তাকে একটা লোহা দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। কিরণের পায়ে লাগায় সে উঠতে পারে না। তবে সায়নী উঠে কুট্টিচার এই রূপ দেখে প্রথমবারের মতো ভয় পেয়ে যায়। সে নিজের রুমে ফেরত এসে রাজীবকে কল করে। সায়নী রাজীবকে বলে তাদের বাড়িতে কেউ ঢুকে পড়েছে। সে নিজের রুম লক করে বসে আছে। রাজীব যেন পাশের বাসার অ্যালেক্সকে খবর দিয়ে তাকে বাঁচাতে আসতে বলে। তবে কিরণ সায়নীর সব কথাই শুনে ফেলে। কিরণ বুঝে যায় সায়নী এখন বাঁচার জন্য তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে সায়নীর আসল রূপ বুঝে যায়। তাই কিরণ রাগে সায়নীকে গলা টিপে মারার চেষ্টা করে। তবে সায়নী লাথি মেরে নিজেকে ছাড়িয়ে ফেলে, কিন্তু কিরণ ঠিকই তাকে ধরে ফেলে। তারা দুজনেই একে অপরের জান নিতে উঠে পড়ে লাগে। এরাই তো একটু আগে ভালোবাসার জন্য একজন নিষ্পাপ মহিলার প্রাণ নিয়েছে। তাদের মারামারি দেখে কুট্টিচাও হাসে। মারামারির এক পর্যায়ে কিরণ সায়নীর মাথা নিয়ে মেঝেতে আঘাত করে। এরপর সে কুট্টিচাকে দেখে তাকে মারার জন্য এগিয়ে আসে। তবে কুট্টিচা আগেই দরজার ওপর সিলিন্ডার রেখে দিয়েছিল। কিরণ দরজা খুলতেই সিলিন্ডার তার মাথার ওপর পড়ে এবং কিরণ সেখানেই মারা যায়। কিরণ মারা গেছে বুঝতে পেরে কুট্টিচা একটা কলার ছোড়া থেকে ফিউজটা বের করে ঘরে এসে ফিউজটা লাগিয়ে দেয়। বাড়ির আলো ফেরত আসে। তবে আমরা দেখি সায়নী তখনও মরেনি। এই সায়নীর কই মাছের জান হয়তো, এতবার মাথায় লেগেও মরেনি। কুট্টিচা গেটের দিকে যাওয়ার সময় সায়নী কুট্টিচার পা ধরে ফেলে দেয়। তারপর তার পিঠে মারা সেই ছুরি বের করে তাকে আবার মারার চেষ্টা করে। তবে কুট্টিচা কোন রকম একটা ঘটি দিয়ে আবার সায়নীর মাথায় মেরে ঠাকুর ঘরে চলে আসে। তারপর সে নিজের মুখের ভেতর থেকে গেটের চাবি বের করে চাবি দিয়ে মেন গেট খুলতেই সে গেটের সামনে অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে এক এক করে সব লাশ বের করে। সকাল হওয়ায় সেখানে সায়নীর হাজবেন্ড রাজীবও চলে আসে। কুট্টিচাকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুত করা হলে কুট্টিচা রাজীবকে বলে, তোমার মায়ের খেয়াল রেখো। রাজীব তো কিছুই বুঝতে পারে না এখানে কি হচ্ছে। পুলিশরা কুট্টিচা এবং বাকি লাশগুলোকে হসপিটালে নিয়ে যায়। রাজীব বাড়ির ভেতরে গেলে দেখে বাড়ির অবস্থা খারাপ। সে তার মায়ের রুমে গেলে মোমবাতি জ্বালানো অবস্থায় তার মাকে শেষ যাত্রার জন্য প্রস্তুত অবস্থায় দেখতে পায়। অর্থাৎ কুট্টিচা মারা যাওয়ার আগেও তার মৃত স্ত্রীকে শেষকৃত্যের জন্য সাজিয়ে রেখে গেছে। আর এই সিনের মাধ্যমেই আজকের এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান। এই হাড় হিম করা মুভির কোন সিনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।